রমজান এলেই মানুষের খাদ্য নিয়ে নানা ধরনের বাছাবাছি শুরু হয়, কোনটিতে নিউট্রিশন বেশি আছে বা কম আছে এগুলো নিয়ে মানুষ এখন অনেক বেশি চিন্তা করছে। বিশেষ করে পুরো রমজান জুড়েই খাদ্য পরিকল্পনা নিয়ে মানুষ অনেক বেশি এখন সচেতন। মাহে রমজান উপলক্ষে এখন টিভির যে বিশেষ অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য, আজকের আমরা আলোচনার বিষয় দিয়েছি রোজায় সঠিক খাদ্য পরিকল্পনা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য একজন ডায়েটিশিয়ান। আমাদের সঙ্গে আছেন শাইলা সাবরিন, চিফ ডায়েটিশিয়ান, ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতে একেবারে ছোট করে জানতে চাই যে রমজানে আমরা তো আগে এসব নিয়ে আসলে চিন্তাই করতাম না, মানে পুষ্টির গুরুত্ব কেন এত বেশি এই মাস জুড়ে মুসলমানদের জন্য? প্রথম কথা আমি যেটা বলতে চাই যে বছরের 12টা মাসের মধ্যে কিন্তু এই একটা মাস অর্থাৎ এই রমজান মাসে কিন্তু আমাদের খাদ্যাভ্যাসটা টোটালটাই পরিবর্তন হয়। সেই সাথে সাথে কিন্তু আমাদের মেটাবলিক চেঞ্জেসগুলো আসে। এবং এইটার সাথে যদি আমি বলি যে বয়স ভিত্তিক পুষ্টির চাহিদা এবং রোগ ভিত্তিক পুষ্টির চাহিদা, এটা যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু যে কোনো বয়সী বা যে কোনো ডিজিজে আক্রান্ত ব্যক্তি কিন্তু কোনো না কোনোভাবে পুষ্টিহীনতায় পরবর্তীতে ভুগতে পারে। কেননা আমি যদি বলি যে আমাদের সারাদিনে সাধারণত আমরা 5টা থেকে 6টা মিল বা মেজর 3টা মিল এরকম ইনক্লুড করি। রমজানে কিন্তু সেটা আমাদের মেইনলি যায় 2টা ভাগে, সেহরি আর ইফতার। তো সারা দিনে একজন ব্যক্তির যে পুষ্টির চাহিদা এইটা কিন্তু এই 2টা মিলের মধ্যেই আমাকে নিশ্চিত করতে হবে, সেটা ক্যালোরি হোক, মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট হোক। পুরো পরিকল্পনাটা চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি। তো এক্ষেত্রে মানে পুষ্টির চাহিদা অনুযায়ী বয়স ভিত্তিক, রোগ ভিত্তিক, সেক্ষেত্রে ডায়েট ডিজাইনটা আসলে কি হওয়া উচিত এবং কোন ধরনের প্রত্যেকটা মানুষের জন্য আলাদা, মানে বয়স ভেদে বা রোগ ভেদে। কিন্তু আমরা সাধারণত দেখি যে রমজানে ডায়াবেটিক পেশেন্টদের নিয়ে আলোচনা সব থেকে বেশি হয়, মানে কেন বা তাদের জন্য আসলে কি করণীয়, তারা কিভাবে চলবেন? আচ্ছা, এক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট নিয়ে যে শুধু আলোচনা হয় আমি তা বলবো না। এটার সাথে হ্যাঁ, তাদেরকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেওয়া হয়। কেননা ডায়াবেটিক কন্ডিশনে রোজায় কিন্তু একটা ভীতি কাজ করে যে হাইপোগ্লাইসেমিয়া অ্যাটাক হওয়ার চান্সেস থাকবে কিনা। কারণ একজন ডায়াবেটিক পেশেন্টও কিন্তু রোজাতে সে 2টা মিল, 2টা থেকে 3টা মিল নিচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় উনি 5টা থেকে 6টা মিল নিতে পারে। এটার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তার ব্লাড সুগারটাকে আমাকে কন্ট্রোলে রাখতে হবে। ব্লাড সুগার কেমন থাকছে এই বিষয়টা কিন্তু মনিটরিং করে ফাইনালি ডক্টর ডিসিশন দেন যে উনি আসলে রোজা কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না। যদি তিনি করতে পারেন তখন হচ্ছে আপনাদের কাছে পাঠাবে, আপনারা খাবারের পরিকল্পনাটা করে দিবেন। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আসলে মূল মানে বেসিক বিষয়টা কি করেন? বেসিক বিষয় যেটা যে বললাম যে আমাদের 5টা মিলকে কিন্তু তখন 3টা মিলে ডিভাইড করে নিতে হবে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যেটা সাধারণত ডায়াবেটিক পেশেন্টের কিন্তু মেইন মডিফিকেশনটা হয় কার্বোহাইড্রেটে, অর্থাৎ যে কার্বোহাইড্রেটে ফাইবারের অ্যামাউন্ট বেশি থাকছে সেই ধরনের কার্বোহাইড্রেটই তাদেরকে সিলেকশনের জন্য ভালো হয়। সেক্ষেত্রে যেমন আমরা এখন সাধারণত আমাদের এই কালচারে বা সমসাময়িক সময় আমরা যে ধরনের কার্বোহাইড্রেট ইনটেক করি সবই কিন্তু অলমোস্ট রিফাইন কার্বোহাইড্রেট, সেটা আপনি আটা, ময়দা বলেন বা সাদা চাল বলেন, অলমোস্ট সবই কিন্তু রিফাইন কার্বোহাইড্রেটের মধ্যে চলছে। তো এইটার পরিবর্তে যদি আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ লাল আটার রুটি, তারপরে হচ্ছে লাল চালের ভাত, যেটা কিন্তু আমাদের এমন না যে পাওয়া যায় না, আমরা যদি খুঁজে নিতে হবে। প্লাস আমরা যদি বলি যে আজ থেকে বেশ 20 বছর আগের কথা, তখন কিন্তু ভেতরে আমরা ছিলাম, হ্যাঁ এগুলোর মধ্যেই আমরা ছিলাম। তো এই জাতীয় কার্বোহাইড্রেট, আর আমি যদি বলি যে হ্যাঁ এর অল্টারনেট কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি আছে, সেক্ষেত্রে রোলড ওটস যদি কারো খাওয়া সেটা অভ্যাস থাকে, এই ধরনের কার্বোহাইড্রেট মডিফিকেশন যেগুলো স্লোলি ব্লাড সুগার আমার রিলিজ করবে। উচ্চ রক্তচাপ বা হৃদরোগীদের ডায়েটের ক্ষেত্রে খাবার উচিত অনুচিত বা সাহারিতে বা ইফতারে কি খাবে না খাবে সেটি যদি বলেন। তাদের ক্ষেত্রে মেইন এখানে মডিফিকেশন যেটা কার্বোহাইড্রেটে আমি যেটা বললাম যে সেমটা মেনটেন করাটাই বেটার। মেইন মডিফিকেশন হচ্ছে যে ফ্যাট এবং সল্টের ইস্যুটা একটা বিষয় হয়ে দাঁড়ায়। দেখেন, রোজাতে সাধারণত আমাদের যে ট্র্যাডিশনাল ফুড হ্যাবিট তাতে কিন্তু আমরা যতই বলি যে হেলদি খাবার খাচ্ছি, আসলে কিন্তু আমরা ফ্যাট কনজাম্পশন অনেক বাড়িয়ে ফেলি। কেননা আমাদের আসলে ট্রেন্ডি খাবারগুলোই আসলে ভাজা পোড়া হিসেবে তৈরি হয় সেগুলো খাওয়ার ব্যাপারে। তো এইখানে যদি আমরা এইটা একটু মেনটেন করতে পারি, সেটা কুকিং প্রসিডিউর দিয়ে হোক বা ফ্যাটের কনজাম্পশন কমিয়ে হোক, তাহলে পরে একটা হেলদি ইফতার এবং সেহরি মেনটেন করা পসিবল। আর একটা যেটা সেটা হচ্ছে যে সোডিয়াম কন্টেন্ট খাবারগুলোকে যদি আমরা পরিহার করতে পারি, আমরা চাট মশলা, বিভিন্ন রকমের টেস্টিং সল্ট বা সল্ট জাতীয় খাবার কিন্তু খুব ইনক্লুড করি এবং এই ভাজা পোড়াতেই কিন্তু সেটা বেশি ইউজ হয়। প্রত্যেকটা
খাবার থেকেই কিন্তু যখন আমার সোডিয়াম কনজাম্পশনটা অনেক বেড়ে যায় তখন কিন্তু এটা মানে তাদের মন চাইলেও আসলে এগুলো অ্যাভয়েড করতে অ্যাভয়েড হবে। করাটা বেটার। এর পাশাপাশি কিন্তু অবশ্যই কালারফুল ভেজিটেবল অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট, কালারফুল ফ্রুটস ভেজিটেবল এগুলো যদি আমরা ইনক্লুড করতে পারি, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার এবং ফাইবার কন্টেনিং খাবার, তাহলে কিন্তু লিপিড প্রোফাইলটা ম্যানেজ করা, মানে হেলদি একটা লিপিড প্রোফাইল উনি ম্যানেজ ঝুঁকিতে করা আসলে যায়। পড়বেন না। এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। এবার আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগীদের ক্ষেত্রে খাবার তালিকায় কি ধরনের পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত যেটা বিষয় যে একজন কিডনি রোগী আদৌ রোজা রাখতে পারবেন কিনা এটা ওনার নেফ্রোলজিস্টের সাথে কথা বলতে হবে। কেননা কিডনি রোগীর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্যারামিটার বিবেচনা করে দেখতে হয়। কেন প্রথম বিষয় হচ্ছে যে ওনার ফ্লুইড ম্যানেজমেন্ট কেমন, ওনার কিডনি ফাংশনাল লেভেলগুলো কেমন, অর্থাৎ ওনার ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এই ধরনের, এবং ইজিএফআর রেট কেমন থাকছে, সেই অনুযায়ী কিডনির পাশাপাশি ওনার আদার কোনো কোমরবিডিটিস আছে কিনা, অর্থাৎ যদি তিনি রোজা রাখতে পারেন তখন তাদেরকে কি প্রেসক্রাইব করেন আপনি? সেক্ষেত্রে যে ওনাদের যে মিলগুলো থাকবে, মিলের ম্যাক্সিমাম পোর্শনের ক্যালোরিটাই আমাকে মেনটেন করতে হবে কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে। প্রোটিনটাকে আমাদেরকে ওনাদের কিডনির কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউট করতে হবে। সাধারণত এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পার কেজি বডি ওয়েটে আমি প্রোটিন ডিস্ট্রিবিউশনটা কিন্তু একজন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করি তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মেনটেন করা পসিবল হবে না। তো সেক্ষেত্রে মেন ম্যানেজমেন্টটা থাকবে প্রোটিন ম্যানেজমেন্টে, এবং ম্যাক্সিমাম ক্যালোরিটা আমাকে এনার্জিটা নিতে হবে কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে। সব থেকে যে বেশি কথা আমরা শুনি যে পেটে গ্যাস বা অ্যাসিডিটি বা যাদের আলসার আছে, মানে এই ব্যক্তিরা হয়তো রোজা রাখতে পারবেন কিন্তু কি খাবেন কি খাবেন না সে বিষয়ে বাড়তি চিন্তা তাদের আসলে করতে হয়। সেক্ষেত্রে তাদের ব্যাপারে পরামর্শ কি? তাদের ক্ষেত্রে পরামর্শ যেটা আমরা প্র্যাকটিসে আসলে করে থাকি সেই হিসাবে যদি বলি যে এখানে ভাজা পোড়া খাওয়ার, আর যে আপনি যেটা বললেন যে থাকে, এটা রোজার মাসে আসলে থাকে, এই জায়গাতে তাদেরকে একটু কনসিডার করতে হবে এবং যদি খুব ইচ্ছা হয় খুব টেকনিক্যালি মেনটেন করতে হবে। আমাদের সবচেয়ে বেশি কিন্তু মিল প্ল্যানে চাপ পড়ে ইফতারে। আমরা একসাথে অনেক কিছু নিয়ে ইফতারের প্লেটটা সাজাই এবং ভাজা পোড়া আইটেমই মিনিমাম 3টা থেকে 4টা হয়। এর সাথে আরও মশলাযুক্ত খাবার যেমন ছোলা বুট বলেন, তারপরে আসলে কি কমাবে কি বাড়াবে, মানে মেনুতে কি কি চেঞ্জ করা আচ্ছা, দরকার? এক্ষেত্রে ডিপ ফ্রাই ফুড এবং তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার যতটা পরিহার করা সম্ভব তার জন্য ততটাই ভালো, এবং সহজ পাচ্য নরম খাবার, এ জাতীয় দই খেতে পারে। কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে উনি খুব ইজিলি কিন্তু রাইসটা নিতে পারে। আচ্ছা, এই যত কিছুই তারা করবে এর মধ্যে কি শরীরচর্চার ব্যাপারও আসলে আছে কিনা, শরীরচর্চা করা উচিত কিনা একটু পরিমাণ? এই বিষয়ে হচ্ছে যে আমি যদি স্পেসিফিক, আপনি যেটা বললেন যে আলসারের পেশেন্ট, তো যাদের আসলে শরীরচর্চা, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা খুব কেয়ারফুলি বিবেচনা করতে হবে যে ওনাদের আসলে ব্লাড সুগার কন্ডিশন কেমন থাকছে সেই বিষয়ে। এছাড়া ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু করা যেতে পারে। সেটা বেটার হয় যে যদি ইফতারের পরে, মানে তারাবির নামাজের পরে যদি পসিবল হয় করতে পারে, অথবা সেহেরির পরপর যদি কারো পক্ষে সম্ভব হয়। বিশেষ করে জানতে চাই যে যারা গর্ভাবস্থায় থাকেন, গর্ভবতী মা বা যারা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম কানুন আছে কিনা? গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে আগে গাইনি বিশেষজ্ঞের অনুমতি নিতে হবে যে উনি আসলে কোন ট্রাইমিস্টারে আছেন, ওনার কোনো কমপ্লিকেশন আছে কিনা, সে অনুযায়ী ওনার বিশেষজ্ঞ ওনাকে পরামর্শ দিচ্ছেন কিনা যে উনি রোজা রাখতে পারবেন। যদি উনি রোজা রাখতে পারেন, মানে পারবেন কি পারবেন না এটা ডিসিশন মেকার কিন্তু ওনার স্পেশালিস্টই হবেন। যদি উনি রোজা রাখতে পারেন বা রোজা রাখার কন্ডিশনে থাকেন, সেটা কোন ট্রাইমিস্টারে সে অনুযায়ী একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে উনি রোজা পালন করতে পারেন। আর যদি আমি বলি যে ব্রেস্টফিডিং মায়েদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আর রোজার শুরুর দিকে ওনাকে একটু পরিকল্পনা করে নিতে হবে যে ওনার মিল প্ল্যানটা কী হবে টোটাল রোজাতে, এবং শুরুর দিকে ওনাকে দেখতে হবে যে উনি যে মিল প্ল্যান মেনটেন করছে, অর্থাৎ তার ডায়েটে কিন্তু ফ্লুইড অ্যামাউন্ট এবং প্রোটিনের অ্যামাউন্ট পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে যেন বাচ্চা প্রপারলি ব্রেস্টফিড করতে পারে। যদি দেখা যায় যে হ্যাঁ তার ব্রেস্টফিডের অ্যামাউন্ট কমে যাচ্ছে, সেক্ষেত্রে উনি যদি মনে করেন রোজা স্কিপ করতে পারেন অথবা ওনার ডক্টরের সাথে আবার কথা বলতে পারেন। খুবই ভালো লাগছে যে আপনি ঘুরে ফিরেই কিন্তু চিকিৎসকের রোলকে আগে বলছেন যে রোজা রাখা না রাখার সিদ্ধান্তটা তিনি আসলে সব ইন্ডেক্সগুলো দেখে করবেন, তারপরে খাবারের ইস্যুতে হয়তো আপনারা পরামর্শ দিবেন। কেননা সমন্বিত না হলে তো এটা একটা ভুল হয়ে যেতে পারে। মানে এটা একটা
টিম অ্যাপ্রোচ। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে ডায়াগনোসিস অনুযায়ী যদি আমি ওনার মেডিকেশন না দেখি বা ওনার ডায়াগনোসিসটাকে যদি ফার্স্ট প্রায়োরিটিতে না রেখে থেরাপিউটিক ডায়েটে তো আমি যেতে পারবো না। ভুল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। শাইলা সাবরিন, আপনার কাছে জানতে চাই যে শিশু কিশোরদের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে রোজা রাখার একটা প্রবণতা তৈরি হয় এবং এটি একটি খুব আনন্দঘন একটি চাওয়া। একই সঙ্গে বয়স্করাও আসলে রোজা রাখেন, অনেক দিন পর্যন্ত চেষ্টা করেন। এই সব বয়সীদের জন্য শিশু কিশোর বয়স্ক মানে ম্যানেজমেন্ট কেমন হবে? প্রথমে যদি আমি শিশুদের বিষয় বলি, সেটা হচ্ছে যে সাধারণত 7-8 বছর থেকে বাচ্চারা রোজা রাখতে পারে। এক্ষেত্রে প্যারেন্টসকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে রোজার বাচ্চার মিল প্ল্যানটা যেন তার প্রেফারেন্স অনুযায়ী একটু হয়, কারণ বাচ্চারা এমনি পিকি ইটার থাকে, তো তার প্রেফারেন্সটা মেনটেন করতে হবে। সে অনুযায়ী সবার আগে আমি প্রাধান্য দিব প্রোটিনকে, কেননা তার কিন্তু এটা ডেভেলপমেন্টের টাইম। আমি যদি এখানে পার ডে তার প্রোটিন রিকোয়ারমেন্টে হ্যাম্পার করি তাহলে কিন্তু ডেভেলপমেন্টে ব্যাঘাত ঘটতে পারে। এবং এর পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ ভিটামিন মিনারেলসের ইস্যুটাও আছে। তবে রোজা চলাকালীন সময়ে প্যারেন্টসকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চার ইউরিনেশনের কালার কেমন হচ্ছে, বাচ্চা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে কিনা, পর্যাপ্ত পরিমাণে উনি ইফতার থেকে সেহরি পর্যন্ত ফ্লুইডটা অর্থাৎ পানি, জুস, স্যুপ, দুধ এই টাইপের লিকুইড জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি খেয়াল রেখে বাচ্চার প্রেফারেন্স অনুযায়ী মিল প্ল্যান করা যায় তাহলে শিশুরা ইজিলি রোজা রাখতে পারে। আমি খুব সংক্ষেপে জানতে চাই যে ইফতারের সময় যে অতিরিক্ত খাবার গ্রহণের যে প্রবণতা, আমরা যে বলি না এক ধরনের খুব বাজে একটি ঢেকুর আসলে আসে, বা যেভাবে বলি এটা হজম প্রক্রিয়ায় মানে কি ধরনের চাপ পড়ে যায়? আচ্ছা, এটা হচ্ছে যে দেখেন আমরা যখন ইফতারটা শুরু করছি, অর্থাৎ এটাকে যদি আমরা ব্রেকফাস্টের সাথে কম্পেয়ার করি, ব্রেকফাস্টে কিন্তু আমরা এত হিউজ অ্যামাউন্ট অফ ফুড ইনটেক করি না, আলটিমেটলি কিন্তু 12 থেকে 13 ঘন্টা ফাস্টিং কিন্তু আমরা থাকি। হ্যাঁ, কিন্তু আমাদের এটা হচ্ছে একটা কালচার এবং এটা একটা ট্র্যাডিশনাল ফুডটাকে আমরা একসাথে এনজয় করার চেষ্টা করি, এই জন্যই কিন্তু এই ধরনের গ্যাস্ট্রাইটিস প্রবলেমগুলো ডেভেলপ হয়। বের হচ্ছে এখন। এক্স্যাক্টলি, আমরা যদি ইফতারটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি, অর্থাৎ ইফতারের যে প্ল্যাটারটা এটাকে যদি আমরা কিছুটা ইফতারে রাখলাম আর একটা যেটা আমরা নামাজে পড়ে বা অ্যাজ এ ডিনার হিসেবে ট্রিট করতে পারি, তাহলে কিন্তু আর এত ডাইজেস্টিভ সিস্টেমে প্রেশার পড়ে না। আচ্ছা, আরও হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য যাদের আগে থেকে আছে তাদের কি সতর্কতা প্রয়োজন? একই সঙ্গে আমি একটু জানতে চাই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সময়ে যেই মানুষগুলো হয়তো এই প্রোটিন শব্দটিও আসলে বোঝেন না বা এত হিসাব নিকাশ বোঝেন না, কিন্তু হয়তো প্রোগ্রামটা দেখছেন, তারা আসলে কিভাবে তার পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন? আচ্ছা, প্রথমেই কোষ্ঠকাঠিন্যর বিষয়টা যেটা বলবো যে কোষ্ঠকাঠিন্য যাদের আগে থেকেই আছে তাদের আসলে আইবিএস এর কনস্টিপেশন কিনা এটা একটু বিবেচনা করতে হবে। তাদের ক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রোজাতে অলমোস্ট আমরা ফাইবার রিচ খাবার হিসেবে কিন্তু ছোলাটাকে অনেক ভালো মতোই রাখি, এর পাশাপাশি আদার যে খাবারগুলো আছে, কিন্তু যদি ফ্লুইড ম্যানেজমেন্ট আমার প্রপারলি না থাকে তাহলে কিন্তু ওনার কনস্টিপেশনটা আরও ট্রিগার করবে। এর পাশাপাশি প্রোবায়োটিক যুক্ত খাবার হিসেবে বেস্ট হচ্ছে দই। যদি দইটাকে রাখা যায় তাহলেও কিন্তু ওনার গাট ব্যাকটেরিয়া অনেকটাই হেল্পফুল হবে ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে। আর আরেকটা যেটা বলবো যে রোজাতে যদি কারো ব্যাড প্র্যাকটিস থাকে, যেমন স্মোকিং বা এ ধরনের যদি অভ্যাস থাকে, এটা যদি কাট ডাউন করা যায় তাহলেও কিন্তু গ্যাস্ট্রাইটিসের প্রবলেম অনেকটা বা পানি খাওয়ার ব্যাপারে আপনার পরামর্শ কি? পানি খাওয়ার ব্যাপার যেটা আমি আগেও বললাম যে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের সাধারণত অ্যাডাল্টের জন্য চাহিদা থেকে 2 থেকে 2.5 লিটার, যেটা এই গরমের সময় কিন্তু 3 লিটার পর্যন্ত আমরা কনসিডার করতে পারি। আর দ্রব্যমূল্যের বিষয়টা যদি আমি বলি তাহলে হচ্ছে যে আপনি যেটা বলেন যে অনেকে হয়তো প্রোটিন শব্দটাও বুঝবে না, তো সোজা ভাষায় বাংলায় যদি আমি বলি যে আমিষযুক্ত খাবার, অর্থাৎ দেখেন আমাদেরকে যে এখন যে পরিমাণে দাম বাড়ছে, আমি এটাও বলতে পারবো না আজকে ডিমের দাম যা আছে কালকে কি থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি অল্টারনেট প্রোটিনের কথা বলি, আমরা ছোলাটাকে চাইলে পারি কিন্তু স্প্রাউট করেও আমরা অল্টারনেট প্রোটিন হিসেবে নিতে পারি। হ্যাঁ, মাছ মাংসের দাম যদি বেশি থাকে সেই তুলনায় কিন্তু ডিমটা আমরা ইনক্লুড করতে পারি এবং এটা সবচেয়ে বেস্ট ফার্স্ট ক্লাস প্রোটিন, তো সেটা দিয়েও কিন্তু আমরা প্রোটিন চাহিদা মেনটেন করতে পারি। আর সব সময় যে আমাকে বাইরে থেকে বেশি দাম দিয়ে খাবার কিনতে হবে তা কিন্তু না, হোম ফুড যেগুলো আছে সেগুলোকেই যদি আমরা ডিফারেন্ট ওয়েতে নিতে পারি, যেমন আপনাকে বেগুনি খেতে হবে তা কিন্তু না, আপনি চাইলে পারে কিন্তু বেগুনি পেঁয়াজের পরিবর্তে রুটি সবজি দিয়েও ইফতারটা শেষ করতে পারেন। তো এক্ষেত্রেও কিন্তু সহজ দ্রব্যের অনেক কিছুই পাওয়া যায় এবং লোকাল ফুড এবং সিজনাল ফুড যদি আমরা
রাখতে পারি আমাদের প্লেট। আমি শেষ প্রশ্ন হিসেবে করতে চাই যে আসগর আলী হাসপাতালের ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট এটির সক্ষমতা কেমন বা এখানে কেমন সুবিধা বা চিকিৎসা পেতে পারে মানুষ? আমাদের ডিপার্টমেন্টে দুইটা ভাগে বিভক্ত। আমাদের আসগর আলী হসপিটালের ডায়েটেটিক্স এবং নিউট্রিশন ডিপার্টমেন্ট, সেটা প্রথমটা হচ্ছে যে আইপিডি এবং ওপিডি। আইপিডিতে আমাদের অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে আমাদের অল অ্যাডমিশন পেশেন্ট যেটা আছে, সেই পেশেন্টগুলা ইচ পেশেন্ট আমরা প্রত্যেকটা আমাদের যে লেভেল ডায়েটিশিয়ান থাকেন তারা পেশেন্ট ভিজিট করেন এবং অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন, অর্থাৎ ডায়াগনোসিস, রিপোর্ট, মেডিকেশন সব কিছু দেখে তার প্ল্যান যেটা করেন তার আগে অবশ্যই পেশেন্ট কাউন্সিলিংটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে সব রোগী সে টাচ পায় আপনাদের? হ্যাঁ, প্রত্যেকটা রুগী আমাদের টাচ পায়। সেটা আমি বলবো যে ক্রিটিক্যাল কেয়ার থেকে শুরু করে আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট যতগুলো আছে সবগুলো রুগী আমাদের টাচ পায়। তবে হ্যাঁ, যেটা নিওনেটোলজি ডিপার্টমেন্ট বা এনআইসিইউ যেটা আছে, এই ডিপার্টমেন্টে বেসিক্যালি আমাদের অতটা কাজের স্কোপ থাকে না, কেননা সবগুলোই আপনাদের কতজন ম্যান পাওয়ার কতজন এই আমাদের ম্যান পাওয়ার টোটাল আইপিডিতে ডায়েটিশিয়ান আছে 6 জন এবং ওপিডিতে আমরা একজন আমাদের থাকে। ওপিডিতে যেটা হয় যে কনসালটেন্ট রেফারাল পেশেন্ট আছে, ওয়াকিং পেশেন্ট আছে, এছাড়াও অ্যাওয়ারনেস কিন্তু এখন মানুষের মধ্যে অনেক বেড়েছে নিউট্রিশন এবং ডায়েট নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা রোজার একদম শুরুতে মোটামুটি সব রোগ ধরে পুষ্টির চাহিদা, খাদ্য পরিকল্পনা কেমন হবে সেই বিষয়ে আলোচনা করলাম। আপনারা যেহেতু একেবারে শুরুর আলোচনা, আপনারা এটি জানলে একেবারে পুরো রমজান জুড়ে খাদ্য পরিকল্পনা সঠিকভাবে করতে পারবেন এবং সুস্থ থাকার জন্য এটি খুবই সহায়ক হবে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।